বাংলাদেশে অভ্যুত্থানের পরে সাধারণত ছাত্ররাই অভ্যুত্থানের মূল স্ট্রাইকিং ফোর্স হিসেবে থেকেছে এবং তারা ডেকেছে এবং জনগণ সেই ছাত্রদের ডাকে সাড়া দিয়েছে। এটাই বাংলাদেশের মোটা দাগে ইতিহাসটা এরকম। কিন্তু অভ্যুত্থানের পরে ওই ছাত্ররা তাদের পড়াশোনায় ফেরত গেছে, কিংবা যদি তাদের আগে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে থাকে তারা সেই রাজনীতিতে ফেরত গেছে। কিন্তু ছাত্র এবং তরুণরা আলাদা করে আবার অভ্যুত্থানের পরে একটা রাজনীতি তারা করবে, এরকম কোনো ঘটনা বাংলাদেশে আগে ঘটে নাই। যেমন আপনি অভ্যুত্থানের যে নেতৃত্ব, তারা আবার এখন বলছেন, আপনারা বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই যে অভ্যুত্থানের পরে আর একটা রাজনীতিতে হাজির হওয়া, এটা কিন্তু বাংলাদেশের নতুন। এই গ্রামারটা, এই ব্যাকরণটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ, যেটা ধরতে পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দল, পুরনো বন্দোবস্তের যে এস্টাবলিশমেন্ট, তাদের একটু কষ্ট হচ্ছে এবং তারা এটাকে থ্রেট ফিল করছে। যে কারণে কখনো তারা বলছে এখানে -2 পায়তারা চলছে, কখনো তারা এখানে বলছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা চলতেছে, কখনো বলছে যে সংস্কার লাগবে না, হ্যাঁ, ইত্যাদি অনেক ধরনের কথা আমরা অনেক ধরনের ইনসিকিউরিটি তাদের তরফ থেকে দেখছি। কিন্তু আমাদেরকে আমাদের গোলে পরিষ্কার থাকতে হবে যে আমরা কি করতে চাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতাটা হচ্ছে 71-এর পর থেকে, মানে মুক্তিযুদ্ধের পর থেকে এখানে যে রাষ্ট্রটা কায়েম হয়েছে, এটা কমপ্লিটলি একটা একদলীয় কিংবা এককেন্দ্রিক একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই ছিল না। এখানে নির্বাচনী ব্যবস্থায় আমরা 90-এর পর থেকে ঢুকেছি, কিন্তু রাষ্ট্র যদি গণতান্ত্রিক না হয় তাহলে নির্বাচন অ্যাজ সাচ, নির্বাচন নিজে গণতন্ত্র ডেলিভার করতে পারে না। যে কারণে আপনি দেখবেন যে আমরা 90-এর পর থেকে একটা নির্বাচনী জার্নি আমাদের আছে ঠিকই, কিন্তু এটাকে আমরা ধরে রাখতে পারিনি। প্রথম দফাতেই ওই যে দল প্রথম দফায় ক্ষমতা ছিলেন 1991 সালে, তারা প্রথম দফাতেই কিন্তু 96 সালে ক্ষমতাটা আবার তারা নিজেদের কাছে রাখতে চেয়েছে। 2 মাস তারা ক্ষমতায় ছিলেন, যে কাজটা আওয়ামী লীগ 13 সালে করে 11 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে 1 যুগ ক্ষমতায় থাকলো, ওই কাজটা কিন্তু তখন তারা 2 মাস করতে পেরেছিলেন। ফলে তখন থেকেই কখনোই তারা ক্ষমতাটা পিসফুলি, মানে একটা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে ট্রান্সফার করবে এরকম একটা ব্যবস্থা গড়ে তোলে না এই রাজনৈতিক দলগুলো। যে কারণে যে সমস্যাটা হয়েছে যে আমাদের এই সংবিধানের মধ্যে, যেমন আমরা দেখবেন আপনারা আমাদের যে সংবিধান সংস্কার কমিশনের কাছে অনেকে অনেক প্রস্তাব দিচ্ছে, আমাদের দিক থেকে আমরা প্রস্তাব দিয়েছি, সেখানে আমরা কিন্তু এই জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এখানে সাংবিধানিকভাবে একটা একনায়ক তন্ত্র কিংবা একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে। এখানে সাংবিধানিকভাবে কোনো গণতন্ত্র নাই। নির্বাচন আছে কিন্তু, এবং সেই নির্বাচনকে চাইলে আটকেও দেওয়া যায়, কিন্তু এখানে গণতন্ত্রটা নাই। এই কারণে আমরা এখন, যেমন ধরা যাক এখন অনেক রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা সংস্কার চাই কিন্তু আমরা নির্বাচন চাই না। সংস্কারটা আসলে আমাদের নির্বাচনকে পেছনে ঠেলার বা নির্বাচনকে বানচাল করার একটা অপচেষ্টা মাত্র। তো আমরা কিন্তু কখনোই বলি নাই যে আমরা নির্বাচন চাই না। আমরা বলেছি যে সংস্কারের একটা অনিবার্য ফল হিসেবে নির্বাচন আসবে। সংস্কার না নির্বাচন, এই বিভাজন করার কোনো দরকার নেই। এই সংস্কারটা এখন আমরা করব কিভাবে? রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, মানে যারা সামনে সংসদ নির্বাচনে ক্ষমতায় আসবে তারা সংস্কার করবে। এখন এখানে দুটো সমস্যা আছে। একটা হচ্ছে পদ্ধতির সমস্যা, যে কোন পদ্ধতিতে করলে এটা আসলে সংস্কার হবে। আরেকটা হচ্ছে অতীত অভিজ্ঞতার সমস্যা। 1991 সালে, যেটা আমি গতকালকেও বলেছি, 1991 সালে যখন প্রথম যে অন্তর্বর্তী সরকারটা এসেছিল, শাহাবুদ্দিনের সরকার, এই সরকার তখন 29টা টাস্ক ফোর্স গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে, বিভিন্ন ধরনের প্রশাসনিক সংস্কার। তো তখন পরবর্তী যে নির্বাচিত সরকার, তারা এসে একটা সংস্কারও বাস্তবায়ন করেনি। ফলে আজকে আমরা কেন বিশ্বাস করবো যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে? এই জন্য আমরা বলছি যে এই সরকার, বাংলাদেশে সেই সরকার, এখন যে সরকারটা আছে, যত নাজুকই হোক না কেন, তাদের নিয়ে আমাদের মানে অনেকগুলো জায়গা ধরে আমাদের অনেক আপত্তি আছে এবং এখানে আসলে পরস্পর বিরোধী অনেক শক্তিও আছে, এটা সত্য। কিন্তু তবু এটা বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয় একটা সরকার এবং তার ম্যান্ডেট যে কোনো নির্বাচিত সরকারের ম্যান্ডেটের চেয়ে বেশি। ফলে যতগুলো প্রাতিষ্ঠানিক সরকার আছে, যতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার আছে করতে হবে, যেমন ধরা যাক শিক্ষার সংস্কার কমিশন হয়নি, যতগুলো এখন যেমন দুদকের সংস্কার হচ্ছে, নির্বাচনের সংস্কার হচ্ছে, জনপ্রশাসনের সংস্কার হচ্ছে, এই সংস্কারগুলো এই সরকারকেই করতে হবে এবং তার এই ম্যান্ডেট আছে। শুধু একটা জিনিস এই সরকার করতে পারবে না, সেটা হচ্ছে সংবিধান সংস্কার করতে পারবে না কিংবা নতুন সংবিধান প্রণয়ন করতে পারবে না। আমরা তো সংবিধান সংস্কারের কথা বলিনি, আমরা বলছি আপনি একটা কমপ্লিটলি নতুন সংবিধান করেন। তাহলে এই সংবিধানটা কোথায় করতে হবে, মানে সংবিধান প্রণয়নটা কোথায় করতে হবে? আমরা বলেছি যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত যে সংসদটা হয়, সেখানে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধান প্রণয়ন করা যায় না। কারণ হচ্ছে আপনি যদি মনে করেন যে সংসদ হচ্ছে সার্বভৌম, একটা রাষ্ট্রের মধ্যে সংসদ সার্বভৌম, তাহলে আপনি সংসদকে এই অধিকারটা দিতে পারেন। কিন্তু একটা রাষ্ট্রে আসলে সার্বভৌম হচ্ছে জনগণ। তো জনগণ যখন সার্বভৌম, তার প্রয়োজন হলে সে নিজেই সংবিধান প্রণয়নের উদ্যোগ নেয় কিংবা সংস্কারের উদ্যোগ নেয়, সে তার প্রতিনিধিকে এই দায়িত্বটা দেয় না। সংসদে তো আপনার প্রতিনিধি যাচ্ছে। এই কারণে আমরা বলেছি যে এখন বাংলাদেশের জন্য দরকার, যেহেতু বাংলাদেশে বারবার শহীদ আসাদের
আসাদ শহীদ হওয়ার পরে, নূর হোসেন শহীদ হওয়ার পরে আবার আবু সাইদকে শহীদ হতে হয়। আমরা আর কোনো আবু সাইদকে শহীদ হোক এবং সেই শহীদকে নিয়ে আমরা একটা নামের রাজনীতি করি, এটা আমরা চাই না। এ কারণে এবারেই সংস্কারগুলো করতে হবে এবং তার করার প্রধান ভিত্তিটা হচ্ছে আপনাকে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে, যেখানে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংসদ করতে পারবে না। তাহলে এই কাজটা কোথায় ঘটবে? এটা সংসদে হবে না, এটা করতে হবে গণপরিষদে। এখন রাজনৈতিক দলগুলোকে যখন আমরা গণপরিষদের কথা বলি, গণপরিষদও কিন্তু একটা নির্বাচন, এটাও একটা নির্বাচন এবং এই নির্বাচনের অতীত ইতিহাস আছে। গণপরিষদ নির্বাচনটা কখন লাগে? ধরেন আপনি কি স্থানীয় সরকার, আপনি একটা স্থানীয় সরকার নির্বাচন হলো, এখন এই স্থানীয় সরকার যদি বলে যে আমরা জাতীয় মানে রাষ্ট্রের জন্য, সরকারের জন্য আইন প্রণয়ন করতে যাই, আপনি কি তাকে সেই অধিকার দিবেন? আপনি তাকে সেই অধিকার দিবেন না। স্থানীয় সরকারের কাছে আইন প্রণয়ন করার অধিকার থাকে না। একইভাবে সংসদের কাছে সংবিধান প্রণয়নের অধিকার থাকে না। সংবিধান প্রণয়ন করার মতো পরিস্থিতি যখন একটা দেশে তৈরি হয়, আমাদের এখন যে পরিস্থিতিটার মধ্যে আমরা আছি বাংলাদেশ ন্যাশনালি, জাতিগতভাবে, তখন আপনাকে গণপরিষদ নির্বাচন করতে হবে এবং এটা নির্বাচনের মধ্য দিয়েই একটা বডি করবে। এবং আমরা বলেছি আসলে রোডম্যাপটা হলো এরকম যে আপনি গণপরিষদে একটা নির্বাচিত বডি যাবে এবং এই যে সংবিধান সংস্কার কমিশন নানা ধরনের প্রস্তাব দিচ্ছে, তারা ওই গণপরিষদে এটাকে পাঠাবে, তার উপর ভিত্তি করে গণপরিষদ বিতর্ক হবে, সেখানে শেষ পর্যন্ত জনগণের গণভোটে সংবিধানটা প্রণয়ন করা হবে। এবং আপনি দেখবেন যে কোনো সংবিধানে লেখা থাকে এভাবে, ওই যে প্রিয়াম্বেলের মধ্যে, প্রস্তাবনার মধ্যে, যে আমরা বাংলাদেশের জনগণ এই সংবিধানটি গ্রহণ করলাম বা করিলাম, মানে জনগণ নিজেই সংবিধান গ্রহণ করে, অ্যাডপ্ট করে, উই অ্যাডপ্ট দিস কনস্টিটিউশন। এটাই হচ্ছে মানে রোডম্যাপ, এটাই হচ্ছে লাইন। আপনি বলতে পারবেন না যে আমরা জনগণকে এই সংবিধানটা চাপিয়ে দিলাম। এই চাপিয়ে দেওয়া হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্যের একটা কমিটি চাপিয়ে দিয়েছিল 72 সালে একটা সংবিধান। এখনও সংবিধান পুনর্লিখনের কথা আমরা শুনি, সংবিধান পুনর্লিখন, সংবিধান সংস্কার। তো পুনর্লিখন শব্দটা শুনতে সুন্দর যে পুনর্লিখন করা হবে, কিন্তু আসলে আইডিয়াটা হচ্ছে সংবিধানটাকে গ্রহণ করতে হবে, জনগণ গ্রহণ করবে গণপরিষদের মধ্য দিয়ে, এবং সেই গণপরিষদে নির্বাচিত সদস্যরাই গণপরিষদে ওই সংবিধানটা প্রণয়ন করবে। এখন এই সংবিধান প্রণয়ন করার পরে গণভোটে জনগণের কাছ থেকে এটা পাশ করায় নিতে হবে, জনগণ বলবে যে হ্যাঁ আমি এই সংবিধানের সাথে আছি। এখন এরপরে এই নতুন সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন হবে, এটাই হলো রোডম্যাপ। তার মানে এখানে দুটো নির্বাচনের রোডম্যাপ দেখা যায়। কিন্তু যেহেতু এখানে মানে না, এটা হলে ভালো হতো যদি এটাতে আমরা একমত হতে পারতাম, তাহলে তালি দেওয়ার মতো ঘটনা ঘটতো। কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক তাড়াহুড়া, তারা -2 ভয়ে কাতর হয়ে আছে যে কখন আর কি তাদেরকে, এবং দেখেন যখন -2 বলা হয় তখন কি মুশকিল হয়, আপনি আওয়ামী লীগকে ভিকটিম হিসেবে দাঁড় করাচ্ছেন যে আওয়ামী লীগ -1 হয়েছে, এখন আরেকটা মাইনাসের পরিকল্পনা চলছে। এগুলো দায়িত্বশীল কথা না। তো সেই কারণে আমরা বলেছি এই দুইটা নির্বাচনে যাওয়ার দরকার নেই, একটা নির্বাচনের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটানো সম্ভব। সেটা হচ্ছে একটা গণপরিষদ নির্বাচন হবে, গণপরিষদে নির্বাচিত সদস্যরা সংবিধান প্রণয়ন করবে এবং সংবিধান প্রণয়ন করার পরে ওই গণপরিষদকে একটা আইন পাশ করার মধ্য দিয়ে নিজেকে আইনসভা হিসেবে ঘোষণা করতে পারে। এই রোডম্যাপে একটা নির্বাচনের মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচন হতে পারে। এখন আমাদের প্রশ্ন, যারা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করেন, মানে এখন তো ম্যান্ডেট, আপনি যে সংস্কার করবেন ম্যান্ডেট কোথায়, এই কথাটা খুব ঘন ঘন শোনা যায়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনারা বলতে পারেন যে সংসদে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট থাকে, আমরা তো যতটুকু বুঝি যে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট সংসদে থাকে না, তার মানে ম্যান্ডেটের নির্বাচিত সংসদের কাছেও ম্যান্ডেট নাই, ম্যান্ডেট আছে গণপরিষদের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা বলছি যে গণপরিষদের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটাইতে হবে, যারা মনে করছেন যে আজকে নির্বাচন হলে কিংবা 3 মাস পরে নির্বাচন হলে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে, পেতেই পারে, জনগণ যদি ভোট দেয় যে কোনো দলই পেতে পারে। এমনকি আমার তো মনে হয় যে যদি বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে পারে, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো নতুন একটা দল ক্ষমতায় আসতে পারে, সেটা হইতে পারে, আমরা জানি না। কিন্তু কথাটা হচ্ছে যে যদি আপনি সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠতা আপনি পাবেন না, এটা ধরে নিচ্ছেন কেন? তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যাটা কোথায়, আপত্তি কোথায়? এইটা হলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই বা জিজ্ঞেস করতে চাই যে ম্যান্ডেট নিয়ে আপনারা যেটা বলতেছেন, প্রথমত সংসদের কাছে ম্যান্ডেট থাকে না, আর দ্বিতীয় কথা হচ্ছে সংসদ নির্বাচনে আপনারা রাজি হলে গণপরিষদ নির্বাচন রাজি হচ্ছেন না কেন? আমরা তো বলি নাই যে আমরা নির্বাচন চাই না, আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে। কারণ এখন বাংলাদেশে কোনো 5 তারিখে কোনো রেজিম চেঞ্জ ঘটে নাই। রাজনৈতিক দলগুলোর প্রধান যে সমস্যাটা হচ্ছে, তারা এটাকে একটা রেজিম পরিবর্তন হিসেবে দেখছে, কিন্তু এটা কিন্তু কোনো রেজিম পরিবর্তন ছিল না, এটা একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এবং গণ অভ্যুত্থানের পরে একটা ব্যবস্থার পরিবর্তনের রাজনীতি আমাদেরকে করতে হবে, সেটাই আমরা করতেছি। তো আমার বক্তব্য আমি শেষ করবো শেষ একটা কথা বলে, যে রাজনৈতিক দলগুলোর এই যে এখনকার অবস্থান, দেখেন আমাদের চোখের সামনে জানুয়ারি আছে, চোখের সামনে জুলাই আছে। জানুয়ারি মাসে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু জনগণ তেমন একটা সাড়া দেয়, রাজনৈতিক দলগুলো সফল হয়নি। অনেকে আজকাল বিভিন্ন জায়গায় গুঞ্জন করে বলতেছেন যে আসলে তো দামি নির্বাচন হয়েছে, কিন্তু আন্দোলনটাও তো দামি ছিল। মানে আন্দোলনটা তো আমাদের আশা ছিল যে মার্কিনিরা স্যাংশন দিবে এবং আওয়ামী লীগ সরকার পড়ে যাবে।
তো সেই আন্দোলন কিন্তু সেটা ঘটে না। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে ওইভাবে ঘটনাটা ঘটে না। কারণ আমাদের যদি ওইভাবে ঘটনাটা ঘটতো, ওইভাবে যদি জানুয়ারিতে ঘটনাটা ঘটতো, তাহলে যেটা হতো আমাদের বাংলাদেশের জনগণকে পদে পদে মাথা নিচু করে থাকতে হতো। কারণ ঘটনাটা আমরা তো ওইটার কর্তা সত্তা থাকতাম না। আজকে যখন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র এবং জনগণের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তখন আমাদের কিন্তু স্টেক অনেক হাই। বাংলাদেশে আমরা যারা জনগণ, আমাদের স্টেক অনেক হাই। এই স্টেক হাই নিয়ে আমরা একটা ব্যবস্থা পরিবর্তন রাজনীতি করতে চাচ্ছি, সরকার পরিবর্তন রাজনীতি না। ফলে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন চায়, সেটা হচ্ছে আসলে সরকারে যাওয়ার নির্বাচন। আমরা বলতেছি যে আপনি একটা রাষ্ট্র পুনর্গঠন করার কিংবা রাষ্ট্র সংস্কার করার একটা নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের সামনে রাজনীতি। লাস্ট একটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, দেখেন আমাদের সামনে অনেক লম্বা রোড ম্যাপ, আপনাদের কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বিএনপির আমরা যতই সমালোচনা করি, এই দলটার বয়স 40 বছর। আওয়ামী লীগ আজকে 70 বছর পরে তার এই পরিণতি হলো, কিন্তু এই দলটার বয়স কিন্তু 70 বছর। আমাদের কিন্তু এরকম লম্বা রেসের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে যদি আগামী নির্বাচনে জনগণ বিরোধী দল হিসেবে রায় দেয় যে তোমরা বিরোধী দল থাকো, আমরা তোমাদেরকে আরও পরীক্ষা করতে চাই, আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং আমরা বিরোধী দল হিসেবেই আমাদেরকে আরও বিকশিত করবো। আর যদি জনগণের ভোটে জনগণ আমাদেরকে সরকার পাঠায়, আমরা সেটাও ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে করতে চাই। ফলে যেটাই ঘটুক, রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা শক্ত সামাজিক ভিত্তি করতে হবে। ঢাকা শহরে সারা বাংলাদেশে শক্ত সামাজিক ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দল কিন্তু, আমাদের অনেকের অনেক পূর্ব সংশ্লিষ্ট থাকতে পারে, অনেক ধরনের রাজনীতি আমরা হয়তো করে এসেছি। এখন কিন্তু আমরা মানে সামনে যে রাজনৈতিক দলটা আসতে যাচ্ছে, তার যে কর্মসূচি, তার যে ফিলসফি, তার যে তাত্ত্বিক ভিত্তি, ওই রাজনীতিটা আমরা কিন্তু করব। এইটা মাথায় নিয়ে আমাদের আগাতে হবে। এবং এখানে আমরা বাম ডানের বিভাজন কিন্তু করতে আসিনি। মানে বাম ডানের বিভাজন আমাদের দলে করা যাবে না। আমরা একটা ইনসাফ এবং অধিকারের ভিত্তিতে একটা রাজনীতি করতে চাই, যে বাংলাদেশের নাগরিক তার ধর্ম যাই হোক, তার জাতি যাই হোক, তার লিঙ্গ যাই হোক, তার অন্যান্য শ্রেণী পরিচয় যাই হোক, তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে ইনসাফ পাবেন, তিনি অধিকার পাবেন। তাকে শুধুমাত্র তিনি নাগরিক অফিসে, ভূমি অফিসে গিয়ে সার্ভিস পাবেন, তাকে কারো রেফারেন্স দিতে হবে না। এবং তিনি লুঙ্গি পরে গেলে তাকে বের করে দেওয়া হবে না। আমরা এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পের স্বপ্ন দেখি, এটার জন্য আমরা কাজ করছি। এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এই ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেটা আসবে, সেই রাজনৈতিক দল সবসময় জনগণকে তার মানে ভিত্তিমূল বানাবে। আমেরিকা না, ইন্ডিয়া না, জনগণ হবে আমাদের মূল শক্তি এবং জনগণ হবে আমাদের ঢাল। আমরা জনগণকে সামনে নিয়ে আগাতে চাই। সবাইকে ধন্যবাদ।